কিরে, 9টা বেজে গেল তো, কত দেরি করবি আর? এই যে কর্তা, আপনার কোটার রুমাল। বলি কি পকেট ঘড়িটা পরিয়ে দিই? মহেশ, বড় বৌমা ডাকছেন। যাই, মেজ কর্তার ঘরে আছি। যা। কর্তা, বলি কি আপনারটা করে দিয়ে যাই? না, শুনে। আচ্ছা। আর শোন, হ্যাঁ। আমার জুতো মোজাটা একটু দিয়ে যেত। আচ্ছা কর্তা। শ্রীচরণে কমলেশ্বর। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে, শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার আপিসের কাজে। শামুকের সঙ্গে খোলসের যা সম্পর্ক, কলকাতা শহরের সঙ্গে তোমার তাই। সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে, তাই তুমি আপিসের দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, কিন্তু তুমি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছ। কর্তা, কর্তা। মহেশ, হ্যাঁ, কোথায় কর্তা। ছিলে এতক্ষণ? এই চিঠিটি আপনার নামে এসছে। চিঠি? হ্যাঁ। আমার নামে? হ্যাঁ, ওই যে পুরীর প্রসাদ এসছে না, তার সাথে বড় বৌমার হাতে এই চিঠিটি আপনার নামে এসছে। চশমাটা তো রেখে দিলাম, দে একটু দেখিনি। আজ্ঞে কর্তা। আর বড় বৌমা বললেন মেজ উঠানের নামের এই চিঠি। তোমার সঙ্গে আমার সম্বন্ধ যিনি কপালে লিখেছেন, যখন তিনি ছাড়া সে সম্বন্ধের কথা আর কেউ জানেন না, তখন সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসাথে সান্নিপাতিক জ্বরে পড়লুম। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠলুম। পাড়ার সকলে বলতে লাগলো, মৃণাল মেয়ে কি না, তাই বাঁচল, ব্যাটা ছেলে হলে কি আর রক্ষে পেত? আমার মরণ নেই। সে কথাটাই ভালোভাবে বুঝিয়ে বলবার জন্য এই চিঠিখানি লিখতে বসলুম। তুমি আর তোমার মামা কলকাতা শহর থেকে আমার গ্রামের সেই দুর্গম রাস্তা পেরিয়ে কোণে দেখতে এলে আমার বাড়িতে। সেদিন তোমাদের সে কি হয়রানি! তারপর আমাদের বাঙাল দেশের সেই রান্না, সেই রান্নার প্রহসন আজও তোমার মামা ভোলেননি। দেখি মা, মুখটা তোলো তো দেখি। মা, তোমার নামটা বলো তো দেখি। আগে মৃণাল। মৃণাল মানে? আগে পদ্মের টাটি। ও, পদ্মের ডাঁটি। তা মা, তুমি ডাঁটা চচ্চড়ি রান্না করতে পারো তো? বাবার বুক দূর দূর করতে লাগলো। মা দুর্গা নাম জপ করতে লাগলেন। শহরের দেবতাকে পাড়াগাঁয়ের পূজারী কি দিয়ে সন্তুষ্ট করবে? মেয়ের রূপের ওপর ভরসা, কিন্তু সে রূপের গুমর তো মেয়ের মধ্যেই নেই। যে ব্যক্তি তাকে দেখতে এসেছে, সে তাকে যে মূল্য দেবে সেই তার দাম। তাই তো হাজার রূপে গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতেই দূর হয় না। আমার লুকোবার কোনো জায়গা ছিল না। সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজতে লাগলো। তোমাদের বাড়িতে এসে উঠলুম। আমার খুদকুলিকে সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল স্বীকার করলেন মোটের ওপর আমি সুন্দরী বটে,
কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি। রূপ জিনিসটা যদি শিকেলি পণ্ডিত গঙ্গা মৃত্তিকা দিয়ে তৈরি করতেন তবে তার আদর থাকতো, কিন্তু সে তো বিধাতা কেবল নিজের আনন্দে করেছেন, তাই তোমাদের ধর্মের সংসারে ওর কোনো দাম নেই। সারাদিন এত ঘুরে বেড়াও কোথায়? ঘুরে বেড়াই না তো, ঘরেই তো থাকি। না, নয় এখানে নয় সেখানে, নয় গোয়াল ঘরে একটু জিরোতেই তো পারো, নইলে তোমার মা এসে এক্ষুনি বলবেন আমার মেয়েটাকে কাজ করেই মারছে। ওই দুপুরবেলাটা একটু বই পড়ি। বই পড়ে আর কি হবে? তুমি কি আর রায়চাঁদ প্রেমচাঁদ বৃত্তি পাবে? শুধু শুধু শরীরটাকে খারাপ করছো। যাকে তুমি শরীর বলছো সেটা তো থাকবে না গো চিরকাল, বরঞ্চ আমার বই পড়াগুলো বোধহয় থেকে যাবে। আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমাদের বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সে তোমাদের পদে পদেই স্মরণ করতে হয়েছে। আর সেই বুদ্ধিটা এতটাই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে কাটিয়েও আজও সে টিকে আছে। মা আমার এই বুদ্ধিটা নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিলেন। মেয়ে মানুষের পক্ষে এক বালাই, যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তাহলে ঠক্কর খেয়ে খেয়ে মাথা ভাঙবেই। কিন্তু কি করব বলো, তোমাদের ঘরের বউয়ের যেটুকু বুদ্ধির দরকার বিধাতা বোধহয় অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে একটু বেশি দিয়ে ফেলেছেন। আমি এখন তাকে ফিরিয়ে দিই কাকে? আমার ছোট্ট টবের গাছে ছাদের পাঁচিল ছায়া ফেলে আড়াল করে আছে। আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল, তা তোমরা কেউ জানো না। আমি যে কবি, লুকিয়ে কবিতা লিখতাম, তা তোমরা 15 বছরেও কোনোদিনও টের পাওনি। সে ছাইপাশ যাই হোক না কেন, সেখানেই তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি, সেখানেই আমার মুক্তি, সেখানেই আমি। জামদানির ঘন আকাশ তারায় তারায় ছেয়ে। আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল। আমাকেও সে সঙ্গে যাওয়ার জন্য ডাক দিয়েছিলে, তবে তার সফল হলো না। সে যদি বেঁচে থাকতো তবে সেই আমার জীবনের যা কিছু সত্য, যা কিছু বড়, সব এনে দিতে। তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসতুম, কিন্তু মা হওয়ার দুঃখটুকু পেলেম, মা হওয়ার মুক্তিটুকু পেলেম না। মা যে এক সংসারের থেকেও বিশ্ব সংসারের। মনে আছে একবার এক ইংরেজ ডাক্তার এসে আতুর ঘর থেকে বড্ড বকাবকি করেছিলেন এবং তোমাদের অন্দর দেখে আশ্চর্য হয়েছিলেন, যার সাজসজ্জা আসবাবের অভাব নেই, আর অন্দরটা যেন পশমের কাজের উল্টো পিঠ। সেখানে স্ত্রী নেই, শয্যা নেই, লজ্জা নেই। কিন্তু ডাক্তার একটু ভুল করেছিলেন। তিনি ভেবেছিলেন এগুলি বুঝি আমাদের অহোরাত্র দুঃখ দেয়। ঠিক উল্টো, অনাদর জিনিসটাই ছাইয়ের মতো। সে ছাই ভিতরে ভিতরে আগুনকে যতই জ্বালিয়ে রাখুক না কেন, বাইরে থেকে তার তাপকে বুঝতে দেয় না। আত্মসম্মান যখন কমে যায় তখন অনাদরকে তো আর অন্যায্য বলে মনেই হয় না। সেই জন্য তো মেয়ে মানুষকে দুঃখ বোধ করতেই লজ্জা পেতে হয়। আমি তাই বলি, মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে। এই যদি তোমাদের ব্যবস্থা হয় তবে তাকে যতটা সম্ভব অনাদরেই রাখা ভালো। আদরে কেবল দুঃখের ব্যথাটা বেড়ে ওঠে। আমার মেয়েটি তো ক্ষণকালের জন্য উদয় হয়েই অস্ত গেল। আবার আমার গরু বাছুর আর নিত্যকর্ম নিয়ে পড়লুম। জীবন তো এমনি করেই গড়িয়ে যেত। আজ তোমাকে এই চিঠি লিখবার দরকারই পড়তো না।
কিন্তু হঠাৎই দালানে অশ্বত্থ গাছের বীজ উড়ে এসে পড়ল আমার অন্তরে। বিধবা মায়ের মৃত্যুর পর আমার বড় জার বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচার থেকে পালিয়ে যখন এ বাড়িতে এসে আশ্রয় নিলে, তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ। আমার পোড়ার স্বভাব, কি করব বলো। দেখলুম তোমরা সকলেই বিরক্ত হয়ে উঠেছ মেয়েটার ওপর। তখন আমার সমস্ত মন ওই নিরাশ্রয় মেয়েটির পাশে যেন কোমর বেঁধে দাঁড়ালো। তারপর দেখলুম আমার বড় জার দশা। নিতান্ত দরদে পড়ে বোনটিকে এখানে এনে রেখেছেন, কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা, এমন ভাব করতে লাগলেন যেন এ তার এক ভীষণ বালাই, যেন তাকে দূর করতে পারলেই তিনি বাঁচেন। অনাথা বোনটিকে মন খুলে একটু স্নেহ দেখাবেন, তাও তিনি পারলেন না। তা দেখে আমার মন আরও ব্যাকুল হয়ে উঠল। দেখলুম বড় যা সকলকে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পড়ার এমন মোটা রকমের ব্যবস্থা করলে, আর বাড়ির সকল প্রকার দাসীবৃত্তিতে তাকে এমনভাবে নিমজ্জিত করলে যে কেবল আমার দুঃখ নয়, লজ্জা বোধ হলো। তিনি সকলের কাছে প্রমাণ করবার জন্য ব্যস্ত যে বিন্দুকে ফাঁকি দিয়ে সকল কাজে এমনভাবে পাওয়া গিয়েছে যে ও কাজ দেয় বিস্তর, অথচ খরচের হিসেবে বেজায় সস্তা। বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলুম। দিদি বললে, মেজবউ গরিবের ঘরের মাথাটি খেতে বসলে। কিন্তু আমি নিশ্চয়ই জানতুম তিনি মনে মনে বেঁচে গেলেন। তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারলেন না, তা আমাকে দিয়ে করিয়ে নিয়ে মন হালকা করে নিলেন। তুমি তো জানো সে এতই মন্দ দেখতে ছিল যে যদি সে পড়ে গিয়ে মাথা ভাঙতো তবে ঘরের মেঝেটার জন্যই সকলে উদ্বিগ্ন হতো। কাজেই পিতা মাতার অভাবে তাকে কেউ বিয়ে দেওয়ার ছিল না। বিন্দু বড় ভয় ভয়ে আমার কাছে এলো, যেন তার গায়ে ছোঁয়াচ লাগলে আমি শুইতে পারবো না। বিশ্ব সংসারে তার যেন জন্মানোর কোনো শর্তই ছিল না, তাই সে কেবল পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলতে থাকে। তার বাপের বাড়িতে তার খুড়তুতো ভাইরা তাকে এমন একটা কোণও ছেড়ে দিতে চায়নি যেখানে একটা অনাবশ্যক জিনিস পড়ে থাকতে পারে। বউ, ও পোড়া মুখে লাই দিয়ে বিশেষ মাথায় তুলিস না। 2-4 দিন আমার কাছে থাকতে তার গায়ে লাল লাল কিসব উঠল। হয়তো বা ঘামাচি বা সেরকম কিছুই হবে, কিন্তু তোমরা বললে বসন্ত। কেননা সে যে বিন্দু। বিন্দু তো তার ব্যামল লজ্জায় মরবার্য হলো। আমি বললুম, বসন্ত হয়তো হোক, আমি তাকে নিয়ে আতুর ঘরে থাকবো, আর কাউকে কিচ্ছু করতে হবে না। এমন সময় তার গায়ের সমস্ত লাল দাগ মিলিয়ে গেল। তোমরা তাতে আরও উদ্বিগ্ন হয়ে উঠলে, বললে বসন্ত বসে গিয়েছে। কেননা ও যে বিন্দু। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? একটা বসন্তের রুগীকে এরমভাবে ঘরে ফেলে রেখেছো? বিন্দুর বসন্ত হয়নি। কি হয়েছে তাহলে ওর? কি হয়েছে সেটা বুঝবার জন্যই ডাক্তারবাবু আরও 2 দিন সময় দিয়েছিলেন। তোমাদের তো শেষও বুড়ো সইল না। কি আশ্চর্য, আমি তোকে পথে ফেলে দিতে বলছি না। চিকিৎসায় পাঠাও, হাসপাতালে পাঠাও, সেখানে তো ভালো চিকিৎসা হবে তোমার। মানো তো সেটা? সত্যিই যদি বসন্ত হতো তাহলে নিশ্চয়ই পাঠাতুম, সঙ্গে নিজে গিয়ে রাতও জাগতো। কিন্তু ওর বসন্ত হয়নি। চুপ করো, তুমি এখন যাও। সবেমাত্র ঘুমিয়েছে, এখন চেঁচামেচি করলে ঘুমটা ভেঙে যাবে। তুমি এবার আসো। আমার সম্বন্ধে বিন্দুর ভয় যেদিন ভাঙল, তখন তাকে আর এক গিরোই ধরল। আমাকে এমনি ভালোবাসতে শুরু করলে যে আমার ভয় ধরিয়ে দিলে। ভালোবাসার এমন মূর্তি তো কোনোদিনও দেখিনি চোখে। বইতে পড়েছি বটে, তবে সে তো মেয়ে পুরুষের মধ্যে। আমার যে রূপ ছিল সে মনে করবার কারণ বহুকাল ঘটেনি। এতদিন পরে এই রূপটা নিয়ে পড়ল এই কুশ্রী মেয়েটা। বলতো, দিদি তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পারেনি। কোথাও যাওয়া ছাড়া তো আমার বিশেষ সাজবার প্রয়োজন পড়তো না,
কিন্তু বিন্দি আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজাতো। তোমাদের বাড়ির পাশে কোনো গতিকে একটা গাব গাছ জন্মেছে। যেদিন দেখতুম সেখানে পাতার রাঙা হয়ে টকটকে হয়ে উঠেছে, সেদিন বুঝতুম ধরাতলে বসন্ত এসেছে বটে। আমার ঘরকন্যার মধ্যে সেই অনাদৃত মেয়েটির চিত্ত যেদিন এমন আগা করে রঙিন হয়ে উঠত, সেই দিন বুঝতুম হৃদয়ের জগতেও একটা বসন্ত আছে। বিন্দির এই ভালোবাসার দুঃসহ বেগ আমার স্বরূপটাকে যেন আমার সামনে তুলে ধরলে। আমি আপনার এমন একটা স্বরূপ দেখতে পেলুম যা আগে কোনো দিন আমি দেখিনি। সেই আমার মুক্ত স্বরূপ। এদিকে বিন্দুর মতো মেয়েকে যে আমি এতটা আদর যত্ন করছি তা তোমাদের মোটেই ভালো লাগলো না। আর তা নিয়ে তোমাদের খুঁতখুঁত খিটখিটের অভাব ছিল না। যেদিন আমার ঘরের থেকে বাজুবন্ধ চুরি গেল, তাতে যে বিন্দির কোনো রকম হাত ছিল তার আভাস দিতে তোমাদের লজ্জা বোধ হলো না। কেন বলো তো বাজুবন্ধটা? এখানেই তো রেখেছিলাম। গয়নাটা কি মাটির ডেলা, পেপার ওয়েট? কাজের লোকগুলোকে জিজ্ঞেস করেছো? আমার সঙ্গে এতক্ষণ ধরে গয়নার বাক্সে নেই। দেরাজটা তো আমি দেখেছি, আলমারিতেও তো নেই, এখানে তো নেই। কাল বিয়ে বাড়িতে ফেলে আসুন। না গো, কাল ফিরে আসার পর বিন্দু অনেকক্ষণ আমাকে ছুঁয়ে ছুঁয়ে দেখবে, তখন হাতে বাজুবন্ধ দুটো ছিল। তাহলে তো বোঝাই যাচ্ছে কার কাজ। আরো আদুর দিয়ে মাথায় তোলো। মানে কি বলতে চাইছো তুমি? কিন্তু সে এমন কাজ করেছে? বলছি তো, এখন আর বলে কিছুই লাভ হবে না। গরিবের লোক কাজেই দেখা, যদি তুমি দেখতে না চাও। দোষ দেখতে পাওয়া আর চোর অপবাদ দেওয়া এক হলো? আমার বাপের বাড়ি তো তোমাদের থেকে অনেক অনেক গরিব, তাহলে আমি এই বাড়িতে আসার পর যা যা কিছু চলে গেছে সব আমি নিয়েছি বলো? ও, তুমি এখন তোমার সাথে বিন্দুর তুলনা করলে? এই তো বাজুবন্ধ। বিন্দুকে আমি যেসব শাড়ি পরতে দিতাম তা দেখে তুমি একবার এমন রাগ করেছিলে যে আমার হাত খরচের টাকা বন্ধ করে দিলে। ব্যাপারটা কি? কি? তুমি তো বলো চোর নয়, ডাকাত নয়, সতী সাধ্বী। আজ তো সব নিজের চোখেই দেখলাম। ওটাকে আগে বলো। ওই যে তোমার পুষ্যি বৌদি যে একটা আপদ জুটিয়ে রেখেছে। শোনো, বিন্দুকে আমার সামনে আপদ বলবে না। তবে চোরই বলি, সেটাই মানবে বলো। কেন? কি চুরি করেছে ও? দেখে এলাম তো নিজের চোখে। চোরের তো তার লজ্জা থাকে, বামাল চোর রেখে অন্য কোথাও। এটা বল দোকান ঘাটা। কি চুরি করেছে বলো না, দেখিয়েছো যখন। সারাক্ষণ তো দেশ উদ্ধার নিয়ে আছো, নিজের জিনিসের উপর কোনো হুঁশ আছে তোমার? মানে
গেল আগের বছরে পুজোয় কোন নগরের পিসিমারা যে শাড়িটা দিয়েছিল তোমায়, দেখলাম তো পড়তে। বাবা, তুমি আমার শাড়ি চেনো এত ভালোভাবে, কই আমাকে তো এত বছর চেনার চেষ্টা করলে না। কথা বলিও না মেজো বউ। শাড়িটা আছে না গেছে, মাথায় আছে কিছু? আছে, বিন্দুর কাছে, আমি ওকে পড়তে দিয়েছি। কেন? এর অনেকগুলো উত্তর হয়, আপাতত আমার একটাও দিতে ইচ্ছে করছে না। তাহলে তোমার কি ইচ্ছে করছে? সেটাই শোনো, আমার ইচ্ছে আমার শাড়ি আমি পরতে দিয়েছি। তারপর থেকে আমি জোড়া মোটা কলের কাপড় পরতে লাগলুম। নিজে খেয়ে থালা নেওয়ার সময় মতির মাকে বারণ করে দিলুম। নিজে গরু বাছুরকে খাইয়ে আমি বাসন মাজলুম। হঠাৎ একদিন সে দৃশ্য দেখে তুমি খুব খুশি হওনি। আমাকে খুশি না করলেও চলে আর তোমাদের খুশি না করলেই নয়, এই সুবুদ্ধিটা আজ অব্দি আমার ঘটে এলো না। এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে চলেছে, অন্যদিকে বিন্দুর বয়সও বেড়ে চলেছে। আমি একটাই জিনিস বুঝতে পারিনি কোনোদিন, কেন তোমরা বিন্দুকে জোর করে তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দাওনি। আমি বেশ বুঝি, বিধাতা আমাকে যে বুদ্ধি দিয়েছেন, মনে মনে খাতির না করে তোমরা সেটার পারো না। ভিতরে ভিতরে তোমরা আমাকে বেশ ভয় পাও। অবশেষে তোমরা তাই বিন্দুকে নিজেদের ক্ষমতায় বিদায় করতে না পেরে প্রজাপতি দেবতার শরণাপন্ন হয়েছিলে। বিন্দুর জন্য সংসারে আমি অনেক লড়াই করেছি, কিন্তু ওর বিবাহ বন্ধের কথা বলবার সাহস আমার সত্যিই ছিল না। একে তো মেয়ে, তাই কালো মেয়ে, কার ঘরে চললো কি দশা হবে তা না ভাবাই ভালো। ভাবলে প্রাণ কেঁপে ওঠে। বিবাহের কিছুদিন আগে বিন্দু এসে বললে, দিদি এবার আবার মরণ হবে নাকি? কিন্তু অন্তর্যামী জানেন, যদি সত্যি কোনো সহজ উপায়ে বিন্দুর মৃত্যু হতো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতো। একটা জিনিস তোমরা কেউ জানো না, দিদিকে জানাবার ইচ্ছা ছিল কিন্তু জানাইনি, কারণ জানলে তিনি ভয়েই মরে যেতেন। বিয়ের দিন বিন্দুকে আমি আমার নিজের কয়েকটা গয়না দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। দোহাই ধর্মের, দিদি বোধহয় সেটা লক্ষ্য করে থাকবেন, কিন্তু না, কাউকে বলতে পারেননি। দিদি, তোমরা আমাকে তাহলে নিতান্তই ত্যাগ করলে। 3 দিন পর তোমাদের গুদাম ঘরে গিয়ে দেখি বিন্দু এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমাকে দেখে নিঃশব্দে কাঁদতে কাঁদতে বললে, বিন্দুর স্বামী পাগল। শ্বশুরের বিয়েতে মত ছিল না, কিন্তু শাশুড়ি জোর করে তাকে বিয়ে দিয়েছে। শ্বশুর তার শাশুড়িকে জমের মতো ভয় করে। শ্বশুর মশাই কাশি গিয়েছেন, সেই ফাঁকে জোর করে শাশুড়ি তার ছেলের বিয়ে দিয়েছেন। আমি সেই রাশ কাটা কয়লার উপর বসে পড়লুম, হায় ঈশ্বর, মেয়ে মানুষকে মেয়ে মানুষ ক্ষমা করে না। বলি তো মেয়ে মানুষ বই তো নয়, ছেলে হোক না পাগল, সে তো পুরুষ বটে। বিন্দুর স্বামীকে হঠাৎ দেখলে পাগল বলে মনে হয় না। বিবাহের দিন সে ভালোই ছিল, কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাতের কারণে দ্বিতীয় দিন থেকে সে একেবারে পাগল হয়ে উঠলে। বিন্দু দুপুরবেলা ভাত খেতে বসেছে, হঠাৎ তার স্বামী এসে সমস্ত থালা ছুঁড়ে দিল। হঠাৎ তার মনে হয়েছে বিন্দু স্বয়ং রানী রাসমণি, আর বিয়ারাটা এসে তার সোনার থালা চুরি করে বিন্দুকে তার থালায় ভাত খেতে দিয়েছে। এই তার রাগ। বিন্দু তো ভয়ে মরে গেল। তৃতীয় রাত্রে যখন শাশুড়ি তাকে স্বামীর ঘরে শুতে বলে, বিন্দুর প্রাণ কেঁপে উঠল। শাশুড়ি তার রাগলে জ্ঞান থাকে না, সেও পাগল, তবে পুরো নয় বলে আরো ভয়ঙ্কর। স্বামী যখন ঘুমিয়েছে তখন অনেক রাতে অনেক কষ্ট করে সে পালিয়ে এসেছে। ঘৃণায় রাগে আমার সকল শরীর চলতে লাগলো। মানে সহজ কথাটার মানে বুঝতে পারছো না তুমি?
বিন্দু কোনো দিনও আমাকে মিথ্যে কথা বলবে না। এত ভরসা বিন্দুর ওপর? ওই বৌদিও তো এত ভরসা করে না। সেটা তার ব্যাপার। বিন্দুকে ছেড়ে দাও, ওকে শ্বশুর বাড়ি পাঠাতে হবে। কখনো না, মরে গেলেও না। তাহলে শ্বশুর বাড়ির লোক যদি পুলিশ কেস করে? হাজত পাস তো ওদেরই করা উচিত। ওরা লুকিয়ে ওদের পাগল ছেলের সাথে ওর বিয়ে দিয়েছে। বোঝার চেষ্টা করো মেজো, এটা কোর্ট কাচারির ব্যাপার। হলে হবে, তা বলে ওরা ওদের পাগল ছেলের সাথে ওর বিয়ে দিয়েছে, সেটা মেনে নেব। আর খরচটা কিভাবে চালাবে? আমার বাপের বাড়ির যা গয়না আছে তা দিয়ে। আমার যে কি জোর আছে জানি নে, কিন্তু কসাইয়ের হাত থেকে যে গরু প্রাণ ভয়ে পালিয়ে এসেছে তাকে আবার সেখানে ফিরিয়ে দিতে হবে, তা কোনোভাবেই আমি মানতে পারছিলাম না। খোঁজ করে দেখি বিন্দু নেই। তোমাদের সঙ্গে বাদ প্রতিবাদ যখন আমার চলছিল তখন সে আপনি বাইরে গিয়ে ভাসুরের কাছে ধরা দিয়েছে। বুঝেছে এ বাড়িতে থাকলে সে আমাকে ভীষণ বিপদে ফেলবে। মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরও বাড়ালে। আর শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তো আর তাকে খেয়ে ফেলছিল না। মন্দ স্বামীর দৃষ্টান্ত এই সংসারে দুর্লভ নয়। সেদিক দিয়ে দেখতে গেলে তার ছেলে তো সোনার চাঁদ। কুষ্ঠ রোগীকে কোলে করে তার স্ত্রী বেশ্যার বাড়িতে নিজে পৌঁছে দিয়েছে। সতীসাধ্যী সেই দৃষ্টান্ত তোমাদের মনে জাগছিল। জগতের মধ্যে অধমতম এই গল্পটার প্রচার করতে তোমাদের পুরুষের মনে কোনো দিনও কোনো সংকোচ বোধ হয়নি। সেই জন্য মানব জন্ম নিয়েও তোমরা বিন্দুর ব্যবহারে রাগ করতে পেরেছ। তোমাদের মাথা হেঁট হয়ে যায়নি। বিন্দুর জন্য আমার বুক কষ্টে ফেটে গেল, কিন্তু তোমাদের জন্য আমার লজ্জার সীমা ছিল না। আমি তো পাড়া গিয়ে মেয়ে, তার উপর তোমাদের বাড়িতে এসে উঠেছি। ভগবান কোন ফাঁক থেকে আমার মাথায় এত বুদ্ধি দিলে? তোমাদের এসব ধর্মের কথা আমি যে কিছুতেই সহ্য করতে পারি না। আমি নিশ্চয়ই জানতুম বিন্দু মরে গেলেও আর ফিরবে না, কোনো দিনও ফিরবে না। আসি? হ্যাঁ, তুমি কেমন আছো দিদি? ওই চলছে। তুই কেমন আছিস ভাইটি? ওই চলছে। আমার থাকা আর না থাকা সে তো আড়ালে আবডালে, তাই সে থাকার কি মানে সে তোমাকে বোঝাতে পারো না দিদি। খেয়েছিস? ঠিক আছে, ও নিয়ে তুমি ভেবো না। ও মাসে কি দুটো লুচি ভেজে দিতে বলি? তুমি বসো তো দিদি চুপ করে। এমন ভাব করছো জানো আমি এবারে জামাই আর ষষ্ঠী করতে এসেছি। কারোর বাড়ির জামাই হলেও তো তাও বাঁচতুম রে। তাও তো জানতুম 24 ঘন্টা দেখার জন্য তোকে একটা লোক আছে। কেন গৃহস্থের মেয়ের অমঙ্গল চাইছো দিদি? কোন দিন পুলিশের গুলি খেয়ে সাবার হয়ে যাব? কি এই বাংলাদেশে বিধবার অভাব নেই। মহেশ, শোনো, শরৎদাদা বাবু এসেছে, আমার ভাই। মতির মাকে বলো তো ওর জন্য একটুখানি লুচি আর মোহনভোগ রান্না করে দিতে। আচ্ছা। সত্যিই তো দেখছি জামা ষষ্ঠী না খাইয়ে ছাড়বে না দিদি। তার জন্য মূল্যও নেব। মানে? বিন্দু, আমার কাছে যে মেয়েটি ছিল তার বিয়ে হয়ে গেছে জানিস তো? হ্যাঁ, তুমি লিখেছিলে। 3 দিনের মাথায় পালিয়ে এসেছিল মেয়েটা। ভরা সিঁদুর মাথায়, পায়ে আলতা। ওরা লুকিয়ে ওদের পাগল ছেলের সাথে ওর বিয়ে দিয়েছে। বলো কি দিদি? সে অনেক কথা। লক্ষ্মী ভাই আমার, একবার ওর খবরটা আমায় এনে দে। ঠিকানা আছে? হ্যাঁ আছে বোধ হয়। শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এলো মেয়েটা, ওই ঘরে তখনও মাথা পড়তে সিঁদুর। ওর মুখটা আমার চোখের সামনে ভাসছে। ব্যাপার, ভাই বোনের মধ্যে সদা পরামর্শ হচ্ছে বুঝি? না, ওই শরৎ এতদিন পর এসেছে। দেখেছো মতির মাকে লুচি ভাজতে বললাম। মহেশ, কেমন আছো জামাইবাবু? শরৎ কেন এসেছিল? ভাই বোনের কাছে আসবে, কাজ করতে
কথা ঘুরিও না মেজো বউ। আবার কি হাঙ্গামা বাঁধালে? কেন গোড়ায় যেসব বাঁধিয়েছিলে সেটা তোমাদেরই কীর্তি, কেন নতুন করে আবার কি হলো? বিন্দুকে এনে আবার লুকিয়ে রেখেছো তুমি? মানে বেশি খুঁজছি সেটা না, ভাসুর এসছে। বিন্দু যদি সত্যি আমার কাছে আসতো তাহলে আমাকে লুকিয়েই রাখতো, সবার থেকে লুকিয়ে রাখতো, তোমাকেও জানতে দিত না। কিন্তু খবরের মুখে আসেনি আমার কাছে। পালিয়ে গেল কোথায়? তারপর আমি আমার ভাই শরৎকে ডেকে পাঠালুম। শুনে আমার মুখে শিল বিঁধল। হতবাঘিনীর সে কি কষ্ট তা বুঝলুম, অথচ কিছুই করবার নেই। তোমাদের খুড়িমা তীর্থে যাবেন বলে এ বাড়িতে এসে উঠেছেন, আমিও যাব ঠিক করলুম। আমার ধর্মে মতি হয়েছে দেখে তোমরা এত খুশি হলে যে কিছুমাত্র আপত্তি করলে না। বুধবারে আমার যাওয়ার দিন ঠিক হলো। রবিবারে আমি সমস্তটা গোছাতে বসলুম। শোন ভাই, বুধবার দিন পুরী যাওয়ার গাড়িতে তুই কিন্তু বিন্দুকে ছেড়ে দিয়ে আসিস। ভয় নেই দিদি, আমি তাকে পুরী পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো, ফাঁকিদের জগন্নাথতেও দেখা হয়ে যাবে। আর শোন, সাবধানে যাস কিন্তু। সুবিধা করতে পারলি নে, না, রাজি করাতে পারলি নে। আর দরকার নেই দিদি। কাল রাতে সে কাপড়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। তোমার নামে একটা চিঠি রেখে গেছিল, কিন্তু ওরা ওটা নষ্ট করে দিয়েছে। যাক, বাঁচ। দেশশুদ্ধ লোক চটে উঠলে বলতে লাগলে মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে। তোমরা বললে এ সমস্ত নাটক করা, তা হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির ওপর দিয়েই হয় কেন, আর বাঙালি বীরপুরুষের কোচার ওপর দিয়ে হয় না কেন, সেটাও তো ভেবে দেখবার বিষয়। আর তোমাদের সেটা ভেবে দেখা উচিত। বিন্দিটার এমন পোড়া কপাল, যতদিন বেঁচে ছিলে রূপে গুণে কোনো যশ পায়নি। মরবার বেলাও যে একটা ভেবে চিনতে এমন একটা মরবে, তাতে দেশের পুরুষেরা খুশি হয়ে হাততালি দেবে, তাও তার ঘটে এলো না। মরেও লোককে চটিয়ে দিলে। দিদি ঘরে লুকিয়ে কাঁদলে, কিন্তু সে কাঁদার মধ্যে একটা সান্ত্বনা ছিল। মরেছে বই তো না, বেঁচে থাকলে কি না কি হতে পারতো।
দেখেছি। বৌদির কাছে থাকতে হতো না ভাই? দিদি সামনে নেবেন। তবে তুমি সামলাতে পারছো না। জানি নেব। থাকতে হবে। আমি তীর্থে এসেছি। বিন্দুর আর আসার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। আজ 15 বছর পর আমি জানলাম জগৎ ও জগদীশ্বরের সাথে আমার অন্য সম্পর্কও আছে। দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে, সেসব আমার ছিল না। তোমাদের খাওয়া পড়ার কোনো অভাব আমি কোনোদিনও বোধ করিনি। তোমার দাদার চরিত্র যেমনই হোক না কেন, তোমার চরিত্রে এমন কোনো দোষ ছিল না যাতে তোমায় আমি মন্দ বলতে পারি। অতএব তোমার নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি। আমার এই চিঠি সেজন্য নয়। কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বাড়ালের গলিতে ফিরে যাব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি। আমার আর দরকার নেই। তারপর এও দেখেছি ও মেয়ে বটে, তবে ভগবান ওকে ত্যাগ করেননি। ওর উপরে তোমাদের যত জোরই থাকুক না কেন, সে জোরের অন্ত আছে। ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড়। তোমরা যে আপন ইচ্ছার মতো আপন দস্তুর দিয়ে চিরকাল ওকে পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা নয়। মৃত্যু তোমাদের চেয়ে বড়। মৃত্যুতে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। বিধাতাকে জিজ্ঞেস করলুম, জগতের মধ্যে যা কিছু তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন? তোমার বিশ্বজগৎ তার 6 ঋতুর সুধাপাত্র হাতে করে যেমন করেই ডাকতিক না কেন, কেন আমি এক মুহূর্তের জন্য এই অন্দর মহলটার চৌখট পেরোতে পারিনি? তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন আমায় ওই তুচ্ছ ইটকাঠের আড়ালে আমায় তিলে তিলে মরতেই হবে? কত তুচ্ছ আমার এই প্রতিদিনকার জীবনযাত্রা, কত তুচ্ছ এই বাঁধন, নিয়ম, অভ্যাস। ওই তো মৃত্যুর হাতে জীবনের জয়ের পতাকা উঠছে। ওরে মেজ বউ, ভয় নেই তোর। তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে এক নিমিষেও সময় লাগে না। তোমাদের অভ্যাসের অন্ধকার আমাকে আবরণ দিয়ে ঢেকে রেখেছিল। ক্ষণকালের জন্য বিন্দু এসে সে আবরণখানা দিয়ে আমাকে চিত্র এঁকে দেখে নিয়েছিল। সে মেয়েটাই নিজের মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিল। এইবার মরেছে তোমাদের মেজ বউ। তুমি ভাবছো মরতে যাচ্ছি? না গো, অমন পুরনো ঠাট্টা তোমাদের সাথে আমি আর করব না। মীরাবাইও তো আমার মতো মেয়ে মানুষ ছিলেন। তার শিকলও তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরা কিন্তু লেগেই থাকলেন, প্রভু তাতে তার যা হওয়ার তা হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমি বাঁচব, আমি বাঁচলুম। ইতি তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল। বধূ
কোন আলো লাগলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে।